আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় তোমরা যারা আজকের এই ফেসবুক লাইভে ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে দেখছো, আজকের আলোচনার বিষয়বস্তু বা আজকের এই লাইভের টপিকটা ছিল এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এই অধ্যায়টার লাইভ নিয়ে বা এই অধ্যায়টার আলোচনা করব, এটা আগেই আমি বলেছিলাম, কারণ এই লকডাউন সিচুয়েশনের মধ্যে তোমরা অনেকেই যারা অনেক দিন ধরে স্কুল কলেজ ইউনিভার্সিটি, বেসিক্যালি এটা যেহেতু এসএসসি লেভেলের, স্কুল বন্ধ থাকার কারণে লেখাপড়ার প্রতি একটা যে টান বা একটা আকর্ষণ বা একটা নিয়মানুবর্তিতার বিষয় বা একটা পেছন থেকে একটা পুশ করার যে একটা ফ্যাক্টর থাকে, একটা ইনভিজিবল ফ্যাক্টর, ওইটার একটা অভাব হয়তো ছিল। এই কারণে তোমাদের কাছে লেখাপড়ার বিষয়টাকে আরেকটু ভালোবাসার জন্য, সামনে আরেকটু নিয়ে আসার জন্য এই ফেসবুক লাইভের একটা প্রচেষ্টা আমি ধারাবাহিকভাবে চেষ্টা করছি এবং সামনে চেষ্টা করব ফেসবুক লাইভগুলোকে তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সো আজকে আমি দেখতে চাই যে এই মাত্র 73-74 জনকে আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম, এখনও বলছি, আমি একটু অপেক্ষা করি যে যখন সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট হয়তো এর মধ্যে চলে আসবে, তখন আমি একটু কয়েকটা কথা বলেই ফেসবুক লাইভটা শুরু করতে চাই। যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছ, তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি সম্ভব হয় একটু শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের সাথে যাদের প্রয়োজন, নতুবা বিনা কারণে বা শুধু শুধু শেয়ার করার প্রয়োজন নয়। যদি কারো প্রয়োজন হয় সে দেখে নেবে, যদি কারো প্রয়োজন হয়, তোমার যদি সেটা মনে হয়, তাহলে শেয়ার করতে পারো। এখানে যে টপিকগুলো আছে, এই টপিকের উপরে আমি অলরেডি 6টা ভিডিও দিয়েছি, 6টা। এবং তোমরা জানো যে আমার ভিডিওর লেন্থগুলো একটু বড় বড় হয়, অনেক লম্বা সময় ধরে আমি ভিডিও করার চেষ্টা করি। এটা আমি আমার মতো করেই করি, কারণ কোনো একটা টপিক আমার কাছে কোনোভাবেই সেটা কম গুরুত্বপূর্ণ মনে হয় না কখনো। এ কারণে আমি প্রত্যেকটা টপিককে যখন এক্সপ্লেন করার চেষ্টা করি, আমি মনে করি যে স্টুডেন্ট এর কাছে পুরোটা পৌঁছে দেওয়ার জন্য। এই কারণে তোমরা জানো যে আমি এই অধ্যায়টার উপরে একটা সামগ্রিক ক্লাস দিয়েছি। এরপরে পরমাণুর যে মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা নিয়ে ভিডিও আপলোড করেছি। রাদারফোর্ড কিভাবে এই পরমাণু মডেলটাকে আবিষ্কার করলেন, তার পরীক্ষাটা কি ছিল, এটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটা নিয়ে ভিডিও আপলোড করেছি। অরবিট এবং অরবিটালের একটা ভিডিও যেটা অনেক স্টুডেন্ট চেয়েছে, এখন আমি দেইনি, কারণ হচ্ছে এই অরবিটাল সম্পর্কে একটা ত্রিমাত্রিক ধারণা দেওয়ার জন্য আমার কিছু ম্যাটেরিয়াল দরকার, যে ম্যাটেরিয়ালগুলো আমার হাতে এসে পৌঁছায় নাই, এই কারণে আমি এটা দিতে পারছি না। ইলেকট্রন বিন্যাসের উপরে ভিডিও দিয়েছি আলাদা করে, কিভাবে ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখব সেটার উপরে ভিডিও দিয়েছি। এবং উত্তেজিত অবস্থায় ইলেকট্রন সমূহ যখন চেঞ্জ করে, মানে জায়গা চেঞ্জ করে, তখন সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যে পরিবর্তন হয়, এটার উপর ভিত্তি করে যে যোজনীয় চেঞ্জ হয়, এটার উপর আমি একটা ভিডিও দিয়েছি। এরপরে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, কথাগুলো খুবই সহজ, কনসেপ্টগুলোর উপর আমি বলেছি। আইসোটোপের শনাক্তের হারের উপর একটা আলাদা টিউটোরিয়াল দিয়েছি। সুতরাং আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 1000 জনের মতন যুক্ত হয়েছে। আচ্ছা, ওকে ওকে। এবং যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বরকত নাজিল হোক। এবং আমি যেটা চাই সেটা হচ্ছে যে তোমরা যে ধর্মেরই হও, নমস্কার, আদাব, সালাম তোমাদের সবার উপরেই এক সোজা কথায় বাংলা ভাষায় বলছি, শান্তিটা বর্ষিত হোক, এটা আমি চাই। দ্বিতীয়ত হচ্ছে এই যে কমেন্ট, এই যে এখানে যে 1000 জন যুক্ত আছো, তোমাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে যুক্ত হয়েছো এটা আমার জানার প্রয়োজন নাই, লিখতে হবে না। আমাকে সালাম দিয়েছো, আমি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, এরপরে সবাইকে এরকম গণহারে লিখতে হবে না। এত কমেন্ট করলে, এত লিখলে, যখন কমেন্টগুলো চোখের সামনে আসতে থাকে, ফেসবুক লাইভের উদ্দেশ্য হচ্ছে যে সরাসরি একটা কমিউনিকেট করা। আমি তো এই ভিডিওটা ফেসবুক লাইভে, মানে ফেসবুকে এমনিতে আপলোড করতে পারতাম,
ইউটিউবে এমনিতেই আপলোড আমি করেছি। তাহলে ফেসবুক লাইভের উদ্দেশ্যটা কি? লাইভের উদ্দেশ্যটা হচ্ছে যে যেহেতু আমাদের সামনে একটা টেকনোলজি আছে, আমরা কোনো একটা কিছু জানতে চাই, এখন আমি একটু প্রশ্ন করব, তো সেই প্রশ্নটা তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারো, কিন্তু আগে একটু ওয়েট করতে হবে যে তুমি যে প্রশ্নটা করতে চাচ্ছ সেইটার উত্তর হয়তো আমি দিয়ে ফেলবো সামনে। এই কারণে তোমরা প্লিজ এই গণহারে কমেন্ট করার প্রয়োজন নাই। আমার গতবারের লাইভে ফিজিক্সের যেই মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, পরের 30 মিনিটের লাইভের মধ্যে তোমরা 4200 কমেন্ট করেছো। এই 4200টা কমেন্ট তো আমি আসলে পড়তে পারবো না, এটা ফিজিবল না। তো তোমরা একটু কমেন্টিং বন্ধ করবা, দরকার নাই, তোমরা একটু দেখো যে আমি কি বলছি, একটু মনোযোগটা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ওকে। সো 1100 জন যুক্ত হয়েছে। আমি ভালো আছি। আল মামুন, মুস্তাফিজুল সোবেরি, তোমরা যারা যুক্ত হচ্ছ, আবারও বলছি, তোমরা কে কোন জায়গা থেকে, জেলা থেকে যুক্ত হয়েছ লেখার দরকার নাই, জানার প্রয়োজন নাই। তুমি আমি যা বলতে চাই সেটা জানলেই হবে। ওকে, এখন ফার্স্ট অফ অল যেটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই যে অধ্যায়টার নাম কি? পদার্থের গঠন, যেটাকে আমরা স্ট্রাকচার অফ ম্যাটার বলছি। তো এই টপিকগুলো এখানে আছে। যেমন প্রথমবার আমরা যখন এই অধ্যায়টা পড়া শুরু করি, ক্লাস 9-এর একটা স্টুডেন্ট চ্যাপ্টার 3 এই অধ্যায়টা নিয়ে বসেছে। একটু বলে রাখি, এই অধ্যায়টা হচ্ছে কেমিস্ট্রির একদম বেসমেন্ট, গোড়া। এইটা যে বুঝবে, এরপরে পর্যায় সারণীটা একটু যুক্ত হবে। টোটাল জিনিসটা হচ্ছে ফেসবুক মানে কেমিস্ট্রির একটা বেসমেন্ট। এইটার উপর ভিত্তি করে একটা স্টুডেন্টের কেমিস্ট্রি নলেজটা ডেভেলপ করবে। সুতরাং এই অধ্যায়ের সব কিছু শুধু বইয়ে যতটুকু আছে তা না, তুমি যা পড়ছো একটু বোঝার দরকার আছে। যেমন প্রথমেই হচ্ছে প্রতীক। তো আমরা এটাকে জানি হচ্ছে সিম্বল। তো সিম্বল মানে হচ্ছে প্রতীক। আমি যখন এখানে প্রতীকটা কি বলবো, মানে আছে আমি কি দেখে তাকে চিনব, তো আমরা সংজ্ঞায় কি পড়ি? আমরা পড়ি যে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে তার প্রতীক বলে। এখন ইংরেজি নামও হইতে পারে, ল্যাটিন নামও হইতে পারে, অ্যারাবিক নামও হইতে পারে। তো এখন এই নামগুলো আমাকে চিনতে হবে কিভাবে? আমি যখন লিখব বি, আমি কি বুঝবো এই বি মানে কি? এই বি মানে হচ্ছে বোরন। কিন্তু আমি যখন বুঝবো বি এ, এটা কি? এটা হচ্ছে বেরিয়াম। যখন আমি লিখব বি ই, তখন আমার মাথায় থাকবে এটা বেরিলিয়াম। যখন আমি লিখব হচ্ছে বি আই, তখন কি মনে হবে? এটা বিসমাথ। যখন আমি লিখব বি কে, ব্যাকেলিয়াম। আমি যখন লিখব বি আর, তখন আমার মাথায় আসবে যে এটা হচ্ছে ব্রোমিন। এটা কি? ব্রোমিন। তাহলে আমি যখন বি দিয়ে লিখব তখন আমার মাথায় এটা আসতে হবে, এটা ব্রোমিন। তারপরে আমি যদি চিন্তা করি, আমি যদি সি চিন্তা করি, এখন আমার মাথায় কি আসবে? সি ফর হোয়াট? আমরা সি ফর ছোটবেলায় ক্যাট পড়েছি, ওইটা হচ্ছে একটা জিনিস। কিন্তু আমরা কেমিস্ট্রি পড়ার সময় বুঝবো দ্যাট সি ফর কার্বন। এবং এইটা আমাদের এত পড়তে হয়, এত জানতে হয় যে আমাদের জীবনের এই জীবদ্দশায় যতদিন আমরা বিজ্ঞান নিয়ে পড়ব, এসএসসি, এইচএসসি এবং এরপরে ইউনিভার্সিটিতে থাকবে। তাও সি পড়লে যদি আমি সি কার্বন বুঝি, তাহলে সি এ দেখলে আমার মনে হবে যে এটা একটা ধাতু পড়ছি আমি, এটা ক্যালসিয়াম। তো যখন আমি সি এর পরে ডি দিব, তখন আমার মনে হবে যে না, এটা তো ক্যালসিয়াম না, এটা ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম। তোমরা দয়া করে কমেন্ট করবা না প্লিজ। আমি একটা সময় দিব যখন তোমরা প্রশ্নের উত্তর দিবা, কিন্তু কমেন্ট করতে থাকলে এটা একটু ডিস্টার্ব হয়। তুমিও দেখতে পারছো না কমেন্টের আসার কারণে একটু মনোযোগটা, তুমি এখন মনে করো যে খুব মনোযোগ দিয়ে পড়ছো, এখন কেউ যদি প্রচুর জোরে সাউন্ড করে, এটা অবশ্যই ক্ষতিকর, এটা সাইকোলজিক্যালি হ্যাম্পারিং করে। সুতরাং কমেন্ট করে একটু বন্ধ করে একটু শোনো।
তো যখন সিডি হবে ক্যাডমিয়াম, তো যখন আমার হচ্ছে সিই লিখবো এটা কি হবে সেরিয়াম। এখন যদি আমি সিএফ লিখি এটা কি হবে ক্যালিফোর্নিয়াম। ক্যালিফোর্নিয়াম। আমি যদি এল লেখি এটা কি হইল ক্লোরিন। ক্লোরিন হয়েছে। এখন ও লিখলে এটা হবে কোবাল্ট। আর যদি লিখি তাহলে এটা কি হবে ক্রোমিয়াম। ক্রোমিয়াম। যদি সিএস লিখি এটা কি হবে সিজিয়াম। ইউ যদি লিখি তাহলে এটা হবে কপার। তো এখন পর্যায় সারণীর যে টেবিলটা তোমাদের সামনে আছে, আমি দেখেছি অনেক স্টুডেন্ট যারা আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে এবং আমার ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যারা আছো তোমরা জানো যে ফাহাদস টিউটোরিয়াল এই চ্যানেলে আমি ইংলিশ ভার্সনের ভিডিও আপলোড করছি, এবং ফাহাদস টিউটোরিয়ালের ইংলিশ ভার্সনের যে গ্রুপটা আছে এই গ্রুপে যারা যুক্ত আছে তাদের সাথেও আমি যুক্ত থেকে চেষ্টা করেছি যে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যারা আমাদের দেশে পড়ছে বেসিক্যালি তাদের যেন একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে তারা যুক্ত হয়। সুতরাং এই ফেসবুক লাইভগুলো আজকে যেটা করছে এবং সামনে যেগুলো করব সেটা দুই ধরনের স্টুডেন্টের কাজে যাতে লাগে সেই চিন্তাটা থেকেই কিন্তু করছি। তো তুমি যখন এগুলা পড়বা তোমার কিন্তু ভুলে গেলে হবে না। ঠিক এমনভাবে পর্যায় সারণীরা যখন অনেক স্টুডেন্ট আমার আছে যারা আমাদের স্কুলের গ্রুপে সুন্দর করে পর্যায় সারণীর ছবি এঁকে আপলোড করেছে, অনেক স্টুডেন্ট আছে যারা অনেকগুলো মৌল মুখস্থ জানে। এখন কে কয়টা মৌল মুখস্থ জানে ইটস ডেফিনেটলি আ ম্যাটার অফ ক্রেডিট, কিন্তু এর পরের স্টেপটা আগে যাইতে হবে যে কেমিস্ট্রির আরও অন্যান্য বিষয়গুলো আমরা ভালো জানি কিনা। তো যখন কার্বন, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম, সেরিয়াম, ক্যালিফোর্নিয়াম, ক্লোরিন, কোবাল্ট, ক্রোমিয়াম, সিজিয়াম এবং কপার আমরা পড়ি, এই জিনিসগুলো দেখে আমরা বুঝি যে না এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে বোরন। আমরা বুঝি যে ডাব্লিউ এটা কি ডাব্লিউ এটা হচ্ছে টাংস্টেন, এটা একটা ধাতু, এটা আমরা বুঝি। তো এখন এই বোঝার পরে আমি যে একটা জিনিসকে বুঝলাম এটাই হচ্ছে প্রতীক বা সিম্বল, কিন্তু এটা যখন একত্রে যুক্ত হয়ে যাবে তখন এটা হয়ে যাবে সংকেত। তো এখন সংকেতের মধ্যে বিষয়টা কেমন? সংকেতের মধ্যে বিষয়টা হচ্ছে আমি বলতে চাই যে সংকেত ইংরেজি কি? ইংরেজি হচ্ছে ফর্মুলা। ফর্মুলা। তাহলে আমি সংকেত কিসের সংকেত? তা আমি যদি এখন লিখি যে H2 আমি বুঝবো এটা হাইড্রোজেন অণুর সংকেত। হ্যাঁ, হাইড্রোজেন অণুর সংকেত। আমি যখন লিখব N2 আমি বুঝে নিব এটা নাইট্রোজেন অণুর সংকেত। কিন্তু এরা দুইজন যখন যুক্ত হবে তখন NH3 অ্যামোনিয়াও হইতে পারে, আবার N3H এইটাও হইতে পারে। তোমাদের মধ্যে কেউ কি জানো যে N3H এটার মানে কি? এটার মানে হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড। হাইড্রোজোয়িক অ্যাসিড N3H। এখন তুমি যদি এটার স্ট্রাকচার চিন্তা করো তখন তোমার মাথায় আসবে যে ওরা কিভাবে তাইলে একসাথে থাকে। ওরা একসাথে থাকে এইভাবে। তো ওরা থাকে কিভাবে? ওরা থাকে হচ্ছে এইভাবে। তাহলে তোমার মাথায় চিন্তা আসবে যে তাইলে এরা একভাবে থাকে আর এ আরেকভাবে থাকে কেন? তখন তুমি মনে মনে চিন্তা করবা যে আমাদের দেশের যেমন কিছু পরিবার আছে, যৌথ পরিবার, একক পরিবার, হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা পরিবার, তাদের যদি আবার দুইটা ট্যামাটোমা থাকে তাহলে চারজন মিলে একটা পরিবার, এরা যদি আবার একসাথে সবাই মিলে থাকে তাহলে যৌথ পরিবার। তো এইরকম পরিবার তৈরি হয়েছে এদের মধ্যে। তো পরিবারে একজনের ভিতরে আরেকজনের যেমন বন্ধন থাকে, এদের ভিতরেও কিন্তু বন্ধন থাকে। এটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন, আর আমাদের পরিবারে আছে পারিবারিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড এইটা গিয়ে আবার পড়তে হবে 5 নম্বর অধ্যায়ে। তখন আবার তুমি চিন্তা করবা আয়নিক বন্ধন হয়, সমযোজী বন্ধন হয়, ধাতব বন্ধন হয়, সহযোজী বন্ধন হয়, হাইড্রোজেন বন্ধন হয়,
ভ্যান্ডারওয়ালস বন্ধন হয়, ডাইপোল ডাইপোল আকর্ষণ বন্ধন হয়। সো এই জিনিসগুলো হয়। তো তোমার মাথায় কিন্তু কেমিস্ট্রিটা আস্তে আস্তে কিন্তু ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হইতে গেলে তোমার মাথায় চিন্তা করতে হবে যে ওকে, তাইলে এবার আমি যেহেতু পদার্থের গঠন পড়ছি, পদার্থের গঠন বুঝতে গেলে আমাকে পদার্থ বুঝতে হবে। তো ছোটবেলা আমরা পদার্থের সংজ্ঞা পড়েছি, যার ভর আছে, যার আয়তন, যে আয়তন দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা দেয়, সেটা হচ্ছে পদার্থ। কিন্তু এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে একদম এমন একটা জিনিস যেটাকে খালি চোখেই দেখা যায় না। তো পদার্থ ভাঙতে 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 কোথায় যাওয়া যায়, এইটা ডাল্টন গিয়েছে। ডাল্টন 1803 সালে, তার আগে ডেমোক্রিটাসের কথা আছে, এখানে আমি স্টোরিতে যাচ্ছি না। তারা পাইল এমন এক জায়গা যেখানে গিয়ে আর যাইতে পারে না। তখন তার নাম হচ্ছে অ্যাটম। তারা নাম দিয়ে দিল অ্যাটম। কিসের জন্য? কারণ অ্যাটম হচ্ছে সেই জিনিস যেটাকে আর ভাঙা যায় না। তাহলে এটা কেমন শব্দ? এটা কি ইংরেজি না বাংলা শব্দ? এটা একটা গ্রিক শব্দ, অ্যাটম। তো টম, এ মানে হচ্ছে নো। আমরা যখন লিখি অ্যানিমিয়া, অ্যানিমিয়া, তখন আমরা বলি যে তার শরীরে রক্ত নাই। তাহলে অ্যানিমিয়া মানে হচ্ছে নো ব্লাড। সো হিয়ার অ্যাটম মানে হচ্ছে নট, মানে এটা ভাঙা যায় না, ডিভাইজিবল। ডিভাইজিবল মানে ভাঙা যায় না, তো এটা নাম দিল অ্যাটম। তখনকার সময়ে ওই 1803 সালে বা 19 শতাব্দীতে ওই অ্যাটমের ভিতরে যে কি আছে, ফিজিক্সে তোমরা যেমন পড়েছো প্রথম অধ্যায়ে যে পদার্থের তাইলে মূল কণিকা আছে, ডেফিনেটলি মূল কণিকা আছে। কেমন মূল কণিকা? একটা পরমাণুকে, আমি শব্দটা কি বলছি, পরম, পরম অণু মানে হচ্ছে একদম এর ভিতরে ছাড়া আর যাওয়া যাচ্ছে না, তো পরম অণু। তো যখন আমি একটা পরমাণুর চিন্তা করি, এটার ভিতরে কি থাকে? এটার ভিতরে থাকে হচ্ছে প্রোটন। আমি নিউক্লিয়াসের কথা বলছি। এখন মনে করো, আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি যে এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণুর সাইজ। যদি আমি চিন্তা করি এটা একটা পরমাণুর সাইজ এবং এর ভিতরে একটা জায়গা আছে ছোট্ট, যে জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস। তো এইটার নাম যে নিউক্লিয়াস, এটা তো কেউ না কেউ দিয়েছে। কে দিয়েছে? 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড, তিনি একটা পরীক্ষা করলেন। সেই পরীক্ষাটা কি সহজ ছিল তখনকার সময়? না। উনি যে পরীক্ষাটা করলেন তার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করতে গিয়ে উনি দেখলেন যে একটা পরমাণুকে যদি, মানে এটা আসলে একটা স্বর্ণের পাত, আমি এটার ব্যাখ্যা দিয়েছি তাও বলছি, জিঙ্ক সালফাইড দিয়ে উনি আটকালেন চারপাশে, জিঙ্ক সালফাইড দিয়ে আটকালেন এবং এই পাশ থেকে খুব সজোরে হিলিয়াম, আলফা কণা, যেটাকে আমরা বলি হচ্ছে আলফা কণা বা আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলের সংকেত কি? আলফা পার্টিকেল হচ্ছে 4 2 হিলিয়াম 2+। তার মানে হচ্ছে এটা দ্বিধনাত্মক একটা হিলিয়াম নিউক্লিয়াস। এই আলফা কণা সজোরে, এটা ধনাত্মক, কিন্তু আলফা কণার স্পিড কিন্তু অনেক বেশি, 2.9 × 10⁷ মিটার পার সেকেন্ড, প্রচুর গতি। এই গতিতে ও যখন একটা পরমাণুর ভিতর দিয়ে যায়, এটা হচ্ছে একটা জিঙ্ক সালফাইডের লেয়ার, তখন উনি খেয়াল করলেন যে অলমোস্ট 99%, 99% কণা ওই পাশে চলে যাচ্ছে, ওই পাশে চলে যাচ্ছে, ওই পাশে চলে যাচ্ছে। যদি আমি একটু খেয়াল করতে বলি তোমাদের, যে এটা যদি পরমাণুর সাইজ হয়, 99% আলফা কণা ওই পাশে চলে যাচ্ছে। আর ওই পাশে যে যাচ্ছে এটা উনি কিভাবে বুঝতেছেন? কারণ ওনার চারপাশে একটা জিঙ্ক সালফাইডের আবরণ আছে।
হ্যাঁ, জিঙ্ক সালফাইডের আবরণ। তো এরপরে উনি দেখলেন যে কিছু কণা এই আলফা কণা, এটা কিন্তু পজিটিভ, এটা পজিটিভ, এটা মানে একদম কিছু বরাবর গিয়ে আবার একদম ফিরে আসতেছে। কিছু কিছু কণা বাঁকা হয়ে ওদিক চলে যাচ্ছে, মানে ওই যে 1% আছে, 1%-এর কিছু পার্সেন্ট। তখন উনি বুঝলেন যে একটা পজিটিভ কণা দ্রুত বেগে গিয়ে, তাহলে মাঝখানে কি আছে? মাঝখানে ডেফিনেটলি একটা কিছু আছে যেটা হবে ধনাত্মক আধান বিশিষ্ট। তখন তিনি এটা বুঝলেন যে এই যে এত বড় একটা জায়গা, সেই এত বড় জায়গাটার মাঝখানে সব খালি, মাঝখানে সব খালি, পুরোটাই খালি, একটু একটা জায়গা জুড়ে আছে হচ্ছে নিউক্লিয়াস, এবং এইটা হইল একটা ধনাত্মক আধান বিশিষ্ট। ধনাত্মক আধান, কারণ ও একটা ধনাত্মক, ও এটারে তো ভেদি করতে পারে না, ও ফিরে আসছে। তো এই যে সিম্পল স্পেসটা, এটাই হচ্ছে পজিটিভ পার্ট, এবং এই কারণে সে এটার নাম দিল নিউক্লিয়াস। এটার নাম দিয়েছে নিউক্লিয়াস। তাহলে এই যে নিউক্লিয়াসের আবিষ্কার, এখন এই বিজ্ঞানীরা এই কাজগুলা করেছে বলে আমরা আজকে জানতে পারছি। আমি মাঝে মাঝে আগে একটু দেখে নেই তোমরা কি বলছো। এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 1500 জন যুক্ত হয়েছে ফেসবুক লাইভটাতে, কিন্তু তোমরা, আমি বুঝলাম না যে তোমরা কেন তো কমেন্ট কেন করছো। আমি তো এত কমেন্ট করতে বলি নাই। তোমরা যদি এত কমেন্ট করতে থাকো, মানুষের তো একটা কনসেন্ট্রেশন ব্রেক হয়। আমি তো ফেসবুক লাইভের প্রথমেই বলেছি যে তোমরা কে কোন জায়গা থেকে আসছো, কোনো ধরনের কমেন্টের প্রয়োজনে যদি ভ্যালিড প্রশ্ন থাকে, আমি যে এটা এতক্ষণ বুঝাইলাম, তো এইটা যার যদি প্রশ্ন, অনেকে আমাকে প্রশ্ন করবো স্যার রাদারফোর্ডের মডেলটা বুঝাই দেন, তো আমি শুধু সেটাই বুঝালাম। তো এখন তুমি যদি আমার কথায় এই যে 5-10 মিনিট ধরে আমি বোঝালাম, তুমি যদি বুঝে যাও, তাহলে তো তোমার আর কমেন্ট করার প্রয়োজন নাই। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো না, তোমরা একটু দেখো, আমি কমেন্ট দেখছি না এখন। আর তোমার যদি ফেসবুক লাইভটা ভালো না লাগে, তুমি লিভ নিতে পারো। হ্যাঁ, আচ্ছা। আর তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে, তোমাদের যাদের সামনে, মানে করো এই যে কমেন্ট, আমার যে ফেসবুক লাইভটা এখানে দেখা যাচ্ছে, তো তোমরা যারা এই মুহূর্তে দেখছো যে এই যে যারা কমেন্ট করছে আসছে, তোমরা এই কমেন্ট অপশনটাকে সোয়াপ করে দাও, সরায় দাও। তাহলে সরাই দিলে তোমার সামনে কিন্তু আর কমেন্ট সেকশনটা আসতেছে না। তো তুমি যখন আবার টান দিবা, তখন কিন্তু কমেন্ট আসতে থাকবে। সো তোমরা যারা বিরক্ত হও, আমিও বুঝতে পারছি না, যারা, আমি অলওয়েজ বলি যে ফেসবুক লাইভে ভ্যালিড কোয়েশ্চেন ছাড়া কোনো কমেন্ট আমার ফেসবুক লাইভে দরকার নাই। সো তোমরা দয়া করে এটাকে এরকম ধরে জাস্ট সরাই ফেলতে পারো, ঠিক আছে? ওকে, ওকে, আচ্ছা। আর নুসরাত জাহান লামিয়া, আমি তো আসলে এখানে গান গাচ্ছি না, ওয়ান মোর প্লিজ শব্দটা এখানে যায় না। তোমরা বোরের মডেল, রাদারফোর্ডের মডেল, এগুলো আমি অলরেডি ব্যাখ্যা দিয়েছি। আজকের 1 ঘন্টায় আমি পুরা চ্যাপ্টারের মূল বিষয় নিয়ে সামারি করার জন্য ফেসবুক লাইভে আসছি। এগুলার একটা ধরে ব্যাখ্যা শুরু করলে, এই যে মূল কণিকা দিয়ে যদি আমি কথা বলা শুরু করি, তাহলে আজকে রাত 9টা থেকে 11টা বেজে যাবে, আর বাকিগুলোতে টাচ করতে পারবো না। এগুলো অলরেডি তুমি আমার কাছে যে ব্যাখ্যা চাচ্ছ, সেটা আমি ইউটিউবে দিয়ে রেখেছি, এবং আমি আজকে ফেসবুক লাইভে আসার 5 ঘন্টা আগে আমাদের স্কুলের গ্রুপে 6টা ভিডিওর লিঙ্ক দিয়েছিলাম, যে তোমরা যদি কোনো স্পেসিফিক টপিক না বোঝো, সেখান থেকে একটু দেখে নিতে পারো, ঠিক আছে? তাইলে এই বিষয়টা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, এবং তোমরা যারা দেখছো, তোমাদেরকে বোঝানোর জন্য একটু শর্ট করে বললাম। এই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, বা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কে করেছে? রাদারফোর্ড। এইবার ঠান্ডা মাথায় শোনো, তোমরা পারমাণবিক সংখ্যা, মূল কণিকার কথা, আচ্ছা মূল কণিকা যেটা বলছিলাম, এখন এখানে যদি
নিউক্লিয়াস, বাইরের সব জায়গাটা ফাঁকা। তাহলে কথা হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে যে ছোট 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 ধনাত্মক আধান বিশিষ্ট কণা আছে, এটার নাম হচ্ছে প্রোটন। এটার নাম কি? প্রোটন। আর ঠিক এটার পাশে আরো ছোট ছোট মূল কণিকা আছে, এটার নাম হচ্ছে নিউট্রন। নিউট্রন সাধারণত যেটা হয়, এখানে সংখ্যার কিছু তারতম্য থাকে। আচ্ছা, আর এই নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলটা জুড়ে যেরকম একটা অঞ্চল থাকে, আমরা সাধারণত কি আঁকি? 2D আঁকি। মানে আমরা বুঝাই যে এটা হচ্ছে প্লাস আর এইভাবে হচ্ছে ইলেকট্রন ঘোরে। আসলে কিন্তু বিষয়টা এরকম না। তুমি একটা ফুটবলের ভেতরের মাঝখানের কেন্দ্রটাকে চিন্তা করো। এটা 3D, যেমন চারপাশ থেকে ভাবা যাচ্ছে। বিষয়টা হচ্ছে এইরকম। তো ইলেকট্রনগুলা কিন্তু এইভাবে ঘুরছে, এখান থেকে ঘুরছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে ঘুরছে। তো ইলেকট্রনগুলা যে ঘুরছে, ওরা যে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অরবিট। এটার নাম অরবিট। তো আমরা এটা জানি, আমি অলরেডি এগুলো ব্যাখ্যা করেছি। অরবিটের আরেক নাম হচ্ছে শেল বা শক্তি স্তর বা কক্ষপথ। ওকে, তো তুমি অরবিট হিসাব করলা, তো ইলেকট্রনগুলো ঘুরছে। প্রশ্ন হচ্ছে, তাহলে পরমাণুতে মূল কণিকা কয় ধরনের? আসলে 3 ধরনের। পরমাণুতে মূল কণিকা মানে অ্যাকচুয়ালি হিসাব করলে 3 ধরনের হবে। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। মজার জিনিস একটু বলি, এই যে পরমাণুতে যে স্থায়ী মূল কণিকা থাকে, যেটাকে আমি স্থায়ী বলছি, কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। আমি 100% শিওর তোমাদের এই যে ফেসবুকে এখন 1600 জন আছো ফেসবুক লাইভে, এরা সবাই ডেফিনেটলি দেখতে পাচ্ছ। এখন হিসাব করো অস্থায়ী কি কি আছে। অস্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে আছে, নাম বলি একটু, লিখে শেষ করা যাবে না। মেসন, পাইয়ন, মিউন। অনেকে এটা নিয়ে একটু টেনশন আছে। এই যে মিউনটা আছে না, তোমাদের ফিজিক্সের এসএসসি ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায়ে মিউনের আলো নিয়ে একটা টপিক লেখা আছে। এই যে মিউন, এটা হচ্ছে এই পরমাণুর ভিতরে থাকে মিউন। আরও আছে পজিট্রন, শেষ করতে পারবো না, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, গ্র্যাভিট্রন, এগুলো সব ধরনের কণা আছে। তো আমরা আসলে পার্টিকেল ফিজিক্স পড়তেছি, একটু বুঝো। পার্টিকেল ফিজিক্স কঠিন কঠিন শব্দ, হ্যাঁ। পার্টিকেল ফিজিক্স মানে হচ্ছে ফিজিক্সের এমন একটা জিনিস যেখানে হচ্ছে কণা নিয়ে আলাপ করা হচ্ছে, কণা, পরমাণু, অণু, এগুলো নিয়ে আলাপ করা হচ্ছে, ভিতরে কি কি আছে। অস্থায়ী ছাড়াও আরো একটা থাকে, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকা হচ্ছে ওই যে পরমাণু থেকে যে আলফা কণা বেরোচ্ছে, এটাও কিন্তু একটা কণা। এছাড়াও ডিউটেরন নামে একটা জিনিস থাকে, ডিউটেরন কণা। তোমরা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছো, তোমাদের কাইন্ডলি একটু বলি যে, আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা কমেন্ট করা বাদ দাও, প্লিজ। আর যেটা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, এই যে কেমিস্ট্রির এই অধ্যায় যদি কারো অপছন্দের হয় বা পড়ার আগে যদি চিন্তা করো যে পরীক্ষায় কি আসবে, তাহলে কেমিস্ট্রি পড়ে লাভ হবে না।
ইন্টারমিডিয়েটে যখন তোমরা কেমিস্ট্রি পড়া শুরু করবা, আমার এখানে সম্ভবত ইন্টারের স্টুডেন্ট যারা আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওদেরকে একটু জিজ্ঞেস করো যে ইন্টারের যারা কেমিস্ট্রি পড়ে ওরা এসএসসি লেভেলের কেমিস্ট্রি বইটা দেখলে খুব জোরে জোরে হাসবে। কারণ ওদের কাছে মনে হয় আহা এ কি পড়তেছিলাম আর এখন কি পড়ছে। আসলে এসএসসি লেভেলের কেমিস্ট্রি বইটা হচ্ছে 1 লিটার পানির সামনে একটা ড্রপের মতো। এগুলো তো মাত্র আলাপ শুরু হয়েছে। ইন্টারে গেলে এগুলাকে আরও বিস্তারিতভাবে আরও অনেক বেশি পরিমাণে পড়তে হবে। তা আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে ভিতরে একটু ভালো লাগাটা তৈরি করার। তোমাদের ভালো মতো পড়াশোনা করার জন্য কি আমাকে দরকার হবে? না, আমাকে দরকার নাই। তোরা নিজেরাই পড়তে পারো, খালি তোমার ভিতরে ইচ্ছা শক্তিটা দরকার। দ্যাটস দ্য মেইন পাওয়ার। এইখানে একটু বলি, এই স্থায়ী মূলকণিকা, অস্থায়ী মূলকণিকা, এগুলোর নামগুলো একটু মাথা রাখতে হবে। আবারও বলছি, স্থায়ী মূলকণিকা বলতে যেগুলো অ্যাটলিস্ট পাওয়া যাবেই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মূলকণিকার মধ্যে মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্যাভিট্রন, পাইয়ন, মিউন এরকম আছে। আর কম্পোজিট কণিকা কি? ভারী ভারী কণা, হিলিয়াম মানে আলফা পার্টিকেল বা আলফা কণা। আলফা কণা কোথায়? ওই যে তোমরা পড়েছ তেজস্ক্রিয়তা, সেটাকে ইংলিশে কি বলে? ইংলিশে বলে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। মানে কি রেডিও অ্যাক্টিভিটি? তেজস্ক্রিয়তা। ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গমন, এগুলো কোত্থেকে আসে না থাকলে? তো এই যে আলফা কণা বেরোচ্ছে, যে আমরা পড়েছি যে 238 অ্যাকচুয়ালি, 238 ইউরেনিয়াম। তো এখান থেকে এটাকে যখন আঘাত করা হয়, এগুলো তো তেজস্ক্রিয় এলিমেন্ট, মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তো সেখান থেকে কি পার্টিকেলগুলো বের হবে? এই যে তেজস্ক্রিয়তা, তো ওর নিউক্লিয়াসের মধ্যে ডেফিনেটলি এগুলো আছে। সো দ্যাট ইজ ওয়াই এগুলো হচ্ছে পারমাণবিক শক্তি, অ্যাটমিক এনার্জি, যে এনার্জি অ্যাটম থেকে বের হয়। খুব খেয়াল করতে হবে পড়ার সময়, খুব খেয়াল করতে হবে। তাহলে আমরা যখন এটাকে অ্যাটমিক এনার্জি বলছি, অ্যাটমিক এনার্জি, তখন আমি বুঝবো যে পরমাণু থেকে যে শক্তিটা বের হবে, এবং এই শক্তিটা কিন্তু কম না। দিস ইজ কল্ড অ্যাটমিক এনার্জি। সো হিউজ হিউজ, বোঝা গেল? আচ্ছা, এইবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার, পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেল নিয়ে তোমাদের ভিতরে বিস্তর যদি কথা থাকে, আমি আগেই ব্যাখ্যা করে দেই। রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়েও আমি ভিডিও আপলোড করেছি। ইভেন এই চ্যাপ্টারের 44 নাম্বার যে পেজ, এইখানে বোরের পরমাণু মডেলের ব্যাখ্যা করতে গিয়ে MVR = NH/2π, এটা নিয়ে স্টুডেন্টের ভিতরে অনেক টেনশন ছিল। আসলে এইটার ব্যাখ্যা বইয়ের মধ্যে সুন্দর করে নাই। আমি এইটার ভিডিও আপলোড করেছি, তোমরা একটু যদি সার্চ দাও, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই সূত্র প্রমাণ করে, এই সূত্র দিয়ে অঙ্ক আসলে কিভাবে অঙ্কের অ্যান্সার দিতে হবে সেটার ব্যাখ্যা আমি দিয়েছি। তাহলে এখন আমি এই ফেসবুক লাইভে কি আলাপ করতে চাই একটু সামারি। রাদারফোর্ড 1911 সালে, হ্যাঁ আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নেই। এই যে মূল কণিকা আছে না, এই যে মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের আবিষ্কারক কিন্তু একজন না। ইলেকট্রন আবিষ্কার করেছে যে থমসন। প্রোটন, নিউক্লিয়াসের ভিতরে যে একটা ধনাত্মক কিছু আছে, এটা আবিষ্কার করেছে রাদারফোর্ড। আর এই যে নিউট্রন, এটা আবিষ্কার করেছে আবার অনেক পরে, সেটা হচ্ছে বিজ্ঞানী জেমস চ্যাডউইক। এনারা এক এক সময় এক একটা জিনিস আবিষ্কার করেছে। যেমন
এই আবিষ্কারের বিষয়টা কেমন একটু খেয়াল করো, তোমাদেরকে এখনকার সিচুয়েশন দিয়ে বলি। এই যে পৃথিবীতে এখন করোনা মহামারী নিয়ে ভ্যাকসিন আবিষ্কারের জন্য যে প্রাণান্ত চেষ্টা চলছে, পৃথিবীর কোনো দেশের উন্নত ল্যাব, যেখানে বায়োফার্মাসিউটিক্যালস ল্যাবগুলো বা মেডিকেল টেকনোলজি যে বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন, একটা মানুষও বসে নাই। রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, ইউএসএ, ইউকে, সুইজারল্যান্ড, এভরিওয়্যার সায়েন্টিস্টরা সবাই হচ্ছে কে কত দ্রুত একটা ইফেক্টিভ ভ্যাকসিন আবিষ্কার করতে পারে এটার প্রতিযোগিতায় আছে। তো এখন মনে করো ফ্রান্সের কোনো একটা দল আবিষ্কার করলো, ইউকের একটা দল আবিষ্কার করলো, অথবা রাশিয়ার একদল বিজ্ঞানী একটা ভ্যাকসিন আবিষ্কার করলো। এরকম ঘটনা কিন্তু হয়। এখন রাশিয়াতে ইনভেনশন হচ্ছে, এই হিসাব করে কি ফ্রান্সে অথবা ইউকেতে ইনভেনশন বন্ধ থাকবে? না, সবাই কন্টিনিউয়াসলি চেষ্টা করে। তো বিজ্ঞানীদের মধ্যে এরকম গ্রিসের সায়েন্টিস্টরা, তারপর হচ্ছে ফ্রান্সের সায়েন্টিস্টরা, রাশিয়ার সায়েন্টিস্টরা আগে থেকে যারা ছিল সবাই তো চেষ্টা করছে। তো এখন এক একজন এক এক সময় ইনভেন্ট করছে, এবং সবার ইনভেনশনগুলোকে একসাথে নিয়ে এসে পরবর্তী সায়েন্টিস্টরা সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নেক্সট লেভেল ইনভেনশন করেছে। এটাই জ্ঞানের ধারা। এই কারণে এটা মনে করে না যে পুরা পরমাণু কি আবিষ্কার করে ফেলেছে। আসলে এই কারণে আবিষ্কারের থিমটা একটু মাথা রাখতে হবে, যে হ্যাঁ, যে আবিষ্কারের ক্ষেত্রে একজন দেখেছে, একজন নামকরণ করেছে, সে আবার পরে অ্যানালাইসিস করেছে, পরে আরেকটা কিছু ইনভেনশন হয়েছে। ওকে, মুছে দিলাম। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরমাণু মডেলের রাদারফোর্ড কি বলেছে। আমি তোমাদের বইটাকে একটু বলি। রাদারফোর্ড কই গেল? রাদারফোর্ডের পরমাণু মডেলের আগে, সরি আমি আবারও হচ্ছে সিকোয়েন্স ব্রেক করে ফেলেছি। পরমাণু প্রকাশ করার বুদ্ধিটা কি? পরমাণু প্রকাশ করার বুদ্ধি হচ্ছে, তোমাদের বইয়ে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটার মানে হইল যে এই যে 23, এই 23 কি? যেটা মাথার উপরে থাকে, মাথার উপরে ভর থাকে, ভর। তাহলে এইটা হচ্ছে ভর সংখ্যা। এটার আরেক নাম আছে, এটার আরেক নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা। আর এই যে 11, এটার মানে কি? এটা তোমরা জানো, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। তাহলে এগুলো তোমরা খুব ভালো মতো জানো। সোডিয়াম, কিন্তু আমি কেন বলছি তাহলে? বলছি যদি তোমাদের মধ্যেও অনেকেই আছে যারা হয়তো এটা আজকে আবার প্রথম শুনছে, আমি আশা করি এরকম কেউ নেই, তারপর একটু মানে জাস্ট রিভাইজ দিয়ে দিলাম। A23 দেখি, এটা হচ্ছে ভর সংখ্যা। এটা মানে কি? এখানে হচ্ছে নিউট্রন আর প্রোটন দুইটা মিলা থাকবে। আর এই যে 11, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। সোডিয়ামের পরমাণুতে 11টা প্রোটন আছে, এটা কনফার্ম। তার মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকবে পায়ের কাছে। পারমাণবিক সংখ্যা থাকবে পায়ে, এই জন্য নিচে লিখতে হয়। আর যে ভর, সেটা ভর থাকে হচ্ছে উপরে, তো ভর থাকে হচ্ছে মাথায়। এই কারণে ভর সংখ্যা থাকবে উপরে আর পারমাণবিক সংখ্যা থাকবে নিচে। তো এই 11 তার প্রোটন সংখ্যা। এখন এইখানে এই কনসেপ্টের উপর ভিত্তি করে আবার চলে আসবে আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এটার সাথে 3টা জিনিস আসবে। আবার বলে দিচ্ছি, আইসো শব্দটার মানে হচ্ছে সমান। তোমরা যেমন পড়েছ আইসোমার, সমানু, তাহলে এখন পড়বো হচ্ছে আইসোটোপ। তো যেহেতু লাস্টে প আছে, আইসোটোপ, তাহলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান থাকবে। প ফর প্রোটন, আইসোটোপ। তো যখন আমি আইসোটোপ লিখব, তখন আইসোটোপগুলা কি কি? তোমরা নিঃসন্দেহে হাইড্রোজেনের আইসোটোপের নাম শুনেছ, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটার নাম ডিউটেরিয়াম, এটার নাম ট্রিটিয়াম। তাহলে আইসোটোপ কেন বলেছে? কারণ
এই যে প্রোটন সংখ্যা 1 2 3, এই যে এটাও 1 এটাও 1 এটাও 1, তিনটার পারমাণবিক সংখ্যা একই, তাহলে একই মৌলের পরমাণু হবে যাদের পারমাণবিক সংখ্যা একই, এক না একই, কিন্তু ভর সংখ্যা আলাদা। তারাই হচ্ছে কি, এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। ক্লিয়ার? মন থাকবে? আচ্ছা, এইবার আইসোটোন যদি হিসাব করি, টোন, আচ্ছা টোনের আগে আইসো বার বলে নেই, আমি এখন বলছি হচ্ছে আইসো বার, তো বার লাস্টে আছে, তা আমি যেহেতু বার আছে আইসো বার, আমি মনে রাখবো মিলটা কোথায়, ভর। তাহলে এদের ভর সংখ্যা সমান হবে, ভর সংখ্যা। যেমন ধরো 6429 কপার, 6430 জিঙ্ক। তোমাদের নিঃসন্দেহে পর্যায় সারণীর কথা মনে আছে, পর্যায় সারণীতে 29 নম্বর মৌলটা হচ্ছে কপার, তার মানে কপারের পারমাণবিক সংখ্যা 29। এর মানে কপারের একটা পরমাণুতে 29টা প্রোটন আছে, কিন্তু দেখো ভর কত, 64। ভর কত, 64। তো এখন যদি 64 হয় তাহলে ওর নিউট্রন কয়টা? তা আমরা জানি কপারের প্রোটন আর নিউট্রন মিলে হচ্ছে 64। তো এখন প্রোটন আছে 29, প্রোটন কত, 29, তাহলে নিউট্রন হচ্ছে এখানে 35টা আছে। এখন এই পরমাণুতে নিউট্রন 64 থেকে সির্ফ আমি 29টা বাদ দিয়েছি, তাইলে আমার থাকবে হচ্ছে 35। এই পরমাণুতে নিউট্রন সংখ্যা 29। আচ্ছা, এই যে নিয়াজ মাহমুদ ইমন, প্লিজ এখানে পড়াশোনার মধ্যে এসে এই ধরনের কমেন্ট, বাজে শব্দ, তোমরা একজন আরেকজনকে যদি এই ধরনের কথা বলো, তো এই ফেসবুক লাইভ করে, এই লেখাপড়া করে কোনো লাভ হবে? 30 বছর পরে, 25 বছর পরে অনেক লেখাপড়া করে ইনস্টিটিউশনাল লেখাপড়া হবে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট হবে, মানুষ হওয়া যাবে না। মানুষ হইতে গেলে মানুষের মতন গুণ লাগবে। মানুষের মতন গুণ হচ্ছে যে এখনকার সময়ে একজন আরেকজনকে কথা দিয়ে হার্ট করবে না। তো প্রকৃত মুসলিম কে, যার কথা দিয়ে আরেকজন আঘাতপ্রাপ্ত না হয়। তো তোমরা যদি একজন আরেকজনকে কমেন্টে নট নিডেড যদি এইরকম করো, তুমি 100% আয়নার সামনে যাও, গিয়ে নিজেকে বলো আমি বলেছি যে এই লেখাপড়া করে কোনো লাভ হবে না। লেখাপড়া করে যদি লাভ হইতে হয় তাহলে এই জায়গাটাকে ঠান্ডা রাখতে হবে, আর মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য চেষ্টা করতে হবে। কাউকে আঘাত করে, কথা দিয়ে, কমেন্ট করে কোনো লাভ নেই। 64 হচ্ছে কি, এটা ভর সংখ্যা, আর এই যে 30 এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে ওর এই যে 29 আর ওর হচ্ছে 30, দুইজনের প্রোটন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সেম, এই জন্য এরা পরস্পরের আইসো বার। এবার যদি আমি আইসোটোনের চিন্তা করি, টোন, তাহলে আইসোটোন হিসাব করতে হবে। আইসোটোন লাস্টে আবার ন আছে, তা আমি কেমনে মনে রাখি, লাস্টে যেহেতু ন আছে তাহলে নিউট্রন সংখ্যা সমান হবে। এইটা আবার কেমন জিনিস, নিউট্রন সংখ্যা সমান হবে? যেমন মনে করো 14, আচ্ছা 6, না এটা লিখি 14 6, এটা হচ্ছে কার্বন, হ্যাঁ, আর হচ্ছে 16 8, এটা হচ্ছে অক্সিজেন। এদের খেয়াল করো, একটাও মিল নাই, কিন্তু হিসাব করো এটা কি ভর সংখ্যা আর এটা কি প্রোটন সংখ্যা। তাহলে আমি যদি 14 থেকে 6 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 8,
আবার 16 থেকে যদি 8 বাদ দেই তাহলেও থাকবে 8। তাহলে দুইটার বিয়োগফল সেম, তার মানে কার্বনের নিউট্রন সংখ্যাও 8, অক্সিজেনের নিউট্রন সংখ্যাও 8। কিন্তু এদের কারোরই প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সেম না, এরা পরস্পরের আইসোটোন। মনে থাকবে, পরস্পরের আইসোটোন। মুছে দিলাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরো একটা ব্যাপার আছে, মজার ব্যাপার হচ্ছে যে মনে করো আমি এখন যদি লিখি যে 2713 অ্যালুমিনিয়াম, 2713 অ্যালুমিনিয়াম, খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এখানে 27 হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, 13 হচ্ছে প্রোটন সংখ্যা। অ্যালুমিনিয়াম তো একটা পরমাণু, ও তো এখন ইলেকট্রন দিতেই পারে। যদি আমি কোনোভাবে এখানে 3+ লিখি তাহলে বুঝতে হবে এই 13 ওর প্রোটন সংখ্যা ঠিক আছে, কিন্তু ওর ইলেকট্রন সংখ্যা কমে 10 হয়ে গেছে। এই 3+ কেমনে হয়? অ্যালুমিনিয়াম যখন 3টা ইলেকট্রন দিবে তখন সে 3+ হবে, তাই না? 3+ হবে। তো 3+ হবে কখন? যখন সে 3টা ইলেকট্রন দিয়ে দিবে। তো 3টা ইলেকট্রন দিলে প্রোটন তো আর চলে যায়নি, ইলেকট্রন চলে গেছে। তাহলে এই পরমাণুটার যদি আমি ব্যাখ্যা দেই তাহলে ওর পারমাণবিক সংখ্যা হবে 13, কোনো সন্দেহ নাই। তারপরে ভর সংখ্যা হবে 27। খুব সহজ দেখা যাচ্ছে। আচ্ছা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের কি অবস্থা? ওর তো 13টা প্রোটন ছিলই, সুতরাং প্রোটন তো কমে নাই, কিন্তু 3টা ইলেকট্রন দিয়ে দিছে। তো 3টা ইলেকট্রন দিলে এখন ওর ইলেকট্রন হবে 10। আর নিউট্রন, এই যে 27 থেকে 13 চলে গেলে থাকবে 14। এই 14 বা 14 হচ্ছে নিউট্রন সংখ্যা। তোমরা এখন আমি যা আলাপ করছি এটা হচ্ছে সায়েন্সের বা কেমিস্ট্রির। মনে করো 100 তলা যদি বিল্ডিং থাকে তাহলে তোমরা সিঁড়ি থাকবে 100 দুগুণে 2, মানে 200টা সিঁড়ি। প্রতিটা সিঁড়িতে যদি 20টা করে সিঁড়ি হয় তাহলে 4000টা স্টেপ দিতে হবে কেমিস্ট্রির উপর তলে উঠতে গেলে। তোমরা এই পুরা বই পড়ার পরে মনে করবা যে একটা স্টেপে উঠেছ, মানে একটা সিঁড়ি উপরে উঠেছ। সামনে আরো 3999টা সিঁড়ি আছে। তো এগুলো হচ্ছে সব বাচ্চাদের পড়াশোনা, 13, 27 এগুলো পারা যাবে। এবার আসি রাদারফোর্ডের কথায়। রাদারফোর্ড, তোমাদের বইয়ের রাদারফোর্ড কি বলেছে আমি দেখি। এই যে বইটা আমার কাছে আছে, এই যে অ্যাটমিক মডেল, এবং হচ্ছে সে এই কথাগুলো বলেছে। এখন কি বলেছে রাদারফোর্ড বলেছে যে পরমাণুর একটি কেন্দ্র আছে। তাহলে পরমাণুর যে একটা কেন্দ্র আছে এই কথাটা বলার জন্য তার ওই পরীক্ষা করতে হয়েছে, যেটাকে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলি। তারপরে উনি বুঝেছেন যে পরমাণুর কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস যে পরমাণুর কেন্দ্র, এই নাম দিয়েছে রাদারফোর্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি বলতে চেয়েছেন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। কারণ আমি আগেই বলেছি যে এইটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এইটা হবে পরমাণু, মানে আন্দাজ করলে অধিকাংশ জায়গা ফাঁকা, আর এই মাঝখানের ছোট্ট জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস। এই মাঝখানের আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো যে ফুল বোর্ড দেখা যাচ্ছে না। বিষয়টা হয়ে গেল যে তোমাকে খাবার দিয়েছে 20 গ্রাম, কিন্তু তোমার প্লেট লাগবে হচ্ছে 4 হাত। 4 হাত প্লেট দিয়ে তোমার পেট ভরবে না, তোমাকে যতটুকু খাবার দেওয়া হয়েছে তোমার পেট ভরবে। সুতরাং আমি যা বোঝাচ্ছি এতটুকু দেখা গেলেই হবে, বোর্ড পুরোটা দেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে টেকনিক্যালি ফেসবুক লাইভে আসলে ওর রেশিওটা একটু শর্ট করে নেয়,
এই কারণে ছোট হয়ে যায়। আমি যেই জায়গাটুকুর মধ্যে বলছি এটা তোমাদের কাছে ভিজিবল হলেই হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, নট দ্য হোল বোর্ড। নিউক্লিয়াস, অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা। এবং এই কথাটা সে 2 নম্বরে বলেছে। 3 নম্বরে হচ্ছে উনি এটাকে তুলনা দিয়েছেন সৌরজগতের সাথে। এইবার হচ্ছে আসল খেলাটা। তাহলে এটার নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। এটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। এইবার হচ্ছে ঘটনাটা ঘটছে উল্টাটা। রাদারফোর্ডের এবার এই কথার এগেইনস্টে কিছু কথা তাহলে চলে আসে। রাদারফোর্ড বলেছে সৌরজগতের গ্রহের মতো ইলেকট্রন চারদিকে ঘুরছে, দ্যাটস অল। কিন্তু সৌরজগতের গ্রহ হচ্ছে আধান নিরপেক্ষ, মানে এখন পর্যন্ত আমরা জানি যে কোনো চার্জ নাই। কিন্তু ইলেকট্রন যেটা ঘুরছে ওর তো চার্জ আছে। ইলেকট্রন যেটা ঘুরছে এটার চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এই চার্জ তো ইলেকট্রনের আছে, কিন্তু গ্রহের তো কোনো চার্জ নাই। এই কারণে রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেলটা খুব বেশি গ্রহণযোগ্যতা পায় নাই। এবং এই কারণেই রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা আসছে। তো আমরা সীমাবদ্ধতা বলতে কি বুঝি? আমরা বুঝি হচ্ছে লিমিটেশনস। লিমিটেশনস, এই লিমিটেশনস মানে হচ্ছে যে উনি কথা বলেছেন কিন্তু কোথাও না কোথাও সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের লজিকে গ্যাপ আছে। ওকে, আচ্ছা, একটু আমি ওকে এইবার আমি বলি যে নিউক্লিয়াস এবং এখানে কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনসটা হচ্ছে রাদারফোর্ডের লিমিটেশনগুলো। এবং লাস্টে ডি নাম্বার একটা কথা বলেছে, এইটা হয়তো তোমাদের অনেকের বুঝতে প্রবলেম হয়েছিল। আমি একটু বলে দেই, সে প্রবলেমটা হচ্ছে যে রাদারফোর্ড বলতে চেয়েছে যে এইখানে যে ইলেকট্রন ঘোরে, এই যে ইলেকট্রনটা ঘোরে, এই ইলেকট্রন ঘোরার সময়, ইলেকট্রনটা ঘোরার সময় চারপাশে ঘুরছে। ঘোরার সময় একটা ঘটনা ঘটে। তোমাদের কাছে যদি প্লিজ মনে থাকে যে তোমরা যারা বাইক রেসিং দেখো, বাইক রেসিংয়ে কি হয়, যখন সে ঘোরে তখন একদম মনে করো যে প্রায় মানে রাস্তার সাথে লেগে গেল, লেগে গিয়ে এরপরে হচ্ছে সে বাঁকটা নেয়। তোমরা ফিজিক্স এটা পড়বা, টর্ক পড়বা ইন্টারমিডিয়েটে গেলে। তো যখন সে ঘোরে তার কারণটা কি? কারণ হচ্ছে যে ও যদি না ঘোরে তাহলে সে এই ঘুরতে গিয়ে তার যে স্পিড আছে সেই স্পিডের কারণে ও বাইরে চলে যাবে। এইবার মজার ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন কিভাবে সে জায়গা মতো থাকে। ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন সে বাইরে যাওয়ার ইলেকট্রন হচ্ছে বাইরে চলে যাওয়ার একটা বল থাকে, আবার ভিতরে আসারও একটা বল থাকে। এটা আবার কেমন ঘটনা? ঘটনাটা হচ্ছে যে এই যে ও যে বাইরে চলে যেতে চাওয়ার যে একটা ঘটনা, এটার নাম হচ্ছে কেন্দ্রাতিক বল। আমি একটু লেখা দিই, তোমাদের হয়তো সমস্যা সলভ হতে পারে। এটাকে বলা হয় কেন্দ্রাতিক বল, কেন্দ্রাতিক বল। আর এই যে ওরা যা টানতেছে এটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন টানতেছে? কারণ হইল ইলেকট্রন নেগেটিভ আর এ কি পজিটিভ। তো নেগেটিভ তো পজিটিভকে টানবেই। তো ও যদি ওরে টানে তো ওর তোর কাছে চলে আসার কথা। যার সনে যার ভালোবাসা, তো ওর সনেও যদি ওর ভালোবাসা হয় তাহলে তো কাছে আসবেই। কিন্তু ভালোবাসা ওর বাইরেও আছে, কারণ ও যে ঘুরতেছে প্রকৃতি ওকে টানতেছে। দুই টানাটানিতে ওর এদিকেও টানে এদিকেও টানে, দুই টানাটানিতে ওর লব্ধি বল 0। অনেক স্টুডেন্ট এইটা প্রশ্ন করেছে, লব্ধি বল কি? লব্ধি বল হচ্ছে যে এদিকেও যদি আমার 2 নিউটন থাকে, এদিকেও যদি আমার 2 নিউটন থাকে, তাহলে আমার টোটাল লব্ধি বল হচ্ছে 0।
আবার যদি ফিজিক্সে পড়বা এটা, এদিকে যদি 2 নিউটন থাকে, এদিকে যদি 5 নিউটন থাকে, তাহলে এই কোণের উপর ভিত্তি করে আবার টোটাল লব্ধি বল হিসাব করা যায়। খালি তোমাদের এই সময়ে যারা ক্লাস 9-10-এ আছো মাথায় রাখো যে এটা যদি 7 নিউটন হয়, এটা যদি 5 নিউটন হয়, তাহলে লব্ধি বল হবে 2 নিউটন ওইদিকে। 5 আর 7 12 না, কারণ দুইটা ভেক্টরের যোগফল বীজগাণিতিক নিয়মে করা যায় না, করতে হয় জ্যামিতিক নিয়মে। ঠিক আছে, এটা মুছে দেই। এটা যদি মুছে দেওয়া যায় তাহলে এতটুকু ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে, এবার আসি বোরের মডেলে। রাদারফোর্ডের সীমাবদ্ধতা খুব সহজ। রাদারফোর্ড সৌরজগতের সাথে তুলনা করেছেন, সেটা মেলেনি। রাদারফোর্ড হচ্ছে অরবিটটা কেমন, মানে ইলেকট্রনটা যে ঘুরতেছে এটা যে আকার আকৃতি কেমন সেটাও বলে নাই, বা সেই ব্যাপারে কোনো ধারণা দেয় নাই। সেই ধারণা দিয়েছে বোর, নিলস বোর। সেই ধারণা দিয়েছে নিলস বোর। তাহলে নিলস বোর এই ধারণা দিয়েছে কত সালে? 1913 সালে। আর রাদারফোর্ড যেই ব্যাখ্যা দিয়েছে সেটা হচ্ছে 1911 সালে। 1911 সালে। এখন রাদারফোর্ডের মডেলের পরে যখন আমরা বোর নিয়ে পড়ব, তখন বোর বলেছে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। রাদারফোর্ডের কথা, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের। নাও কামস দ্য পয়েন্ট। এবার হচ্ছে কথা যে নির্দিষ্ট ব্যাসার্ধ থাকতে হবে। তাইলে ঘটনাটা কি? তখন সোলার সিস্টেম বাদ, এখন আমরা বোর মডেল পড়ব। বোর মডেল উনি বলেছেন যে ইলেকট্রন যাচ্ছে তাই ভাবে ঘুরতে পারে না। ইলেকট্রন ঘুরে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে। তার মানে এইবার ঘটনা হচ্ছে, আমারগুলো গোল হয় নাই, ঘটনাটা হচ্ছে যে এই নিউক্লিয়াস থেকে এটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ যদি R1, R2, R3 হয়, এগুলো ফিক্সড। এটা হচ্ছে নিলস বোরের কথা। নিলস বোরের কথা। আচ্ছা, এরপরে উনি কি বলেছেন? এই যে যেখানে ঘুরছে এটার নাম কি? শেল। শেল মানে কক্ষপথ। তো কক্ষপথে ঘুরছে, তো কক্ষপথে ঘুরতে গিয়ে ওদের নির্দিষ্ট যে কক্ষপথ আছে তখন সে নামকরণ করেছে n=1, প্রথম কক্ষপথ। এইটা হচ্ছে কে শেল, n=2, এটা হচ্ছে এল শেল, n=3, এম শেল, n=4, এন শেল, এরকম ভাবে ও পি কিউ শেল। তো এইগুলাকে উনি নাম দিয়েছেন শেল বা কক্ষপথ বা অরবিট বা শক্তিস্তর নাম দিয়েছেন, শক্তিস্তর। তার মানে ওনার কথা অনুসারে ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে। আচ্ছা, এই যে আবর্তন করে তারপর নাম দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে ইলেকট্রন যখন এখান থেকে আবর্তন করে তখন তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা কৌণিক ভরবেগ বলি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে কি? এম ভি আর। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এম ভি আর এন এইচ বাই 2π। যেহেতু আমি এটার ব্যাখ্যা দিয়েছি, আমি এটা এখন দিচ্ছি না, কারণ অলরেডি আমার কাছ থেকে তোমরা যদি এইটার ব্যাখ্যা জানতে চাও অলরেডি ভিডিও আপলোড করা আছে, তাই আমি এই সময়টা এখন দিচ্ছি না। এম হচ্ছে ইলেকট্রনের ভর। কত? ইলেকট্রনের ভর 9.1 into 10⁻³ কিলোগ্রাম। ইয়েস, 9.1 into 10⁻³ কিলোগ্রাম। ভি, এটা হচ্ছে কি? ইলেকট্রনের বেগ। আর ওই যে ব্যাসার্ধ,
প্রথম শেল ব্যাসার্ধ, দ্বিতীয় শেল ব্যাসার্ধ। এন কি? এন হচ্ছে কত নাম্বার শেলে সে ঘুরছে, সেটা কি দ্বিতীয় না তৃতীয়। এই যে এইচ, এটা একটা জিনিস, এটা হচ্ছে প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্কের একটা ধ্রুবক। এই ধ্রুবকের ম্যাক্স প্লাঙ্কের এই তত্ত্বটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে, মানে শ্রোডিঞ্জারের সমীকরণ আছে, ডি ব্রগলির সমীকরণ আছে, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। মানে এইখানে কণা হিসাব করা হয়নি, এখানে তরঙ্গ হিসাব করা হয়েছে, শক্তি হিসাব করা হয়েছে। এই জায়গাটাতেই ডিফারেন্সটা পার্টিকেল ফিজিক্সের সাথে কোয়ান্টাম ফিজিক্সের। সো কোয়ান্টাম ফিজিক্সে যখন এই যে ম্যাক্স প্লাঙ্ক, ডি ব্রগলি, শ্রোডিঞ্জার ওনারা চিন্তা করলেন একভাবে, আর এই যে ডেমোক্রিটাস, ডাল্টন, রাদারফোর্ড, বোর এটা চিন্তা করেছেন আরেকভাবে। তো এটা কেন? কারণ সময়ের বিবর্তনে যখন জ্ঞানের বিকাশ হয় তখন নতুন কিছু সায়েন্টিস্টদের সামনে আসে। এন হচ্ছে নাম্বার অফ শেল, আর এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34। এটাকে দিয়ে অঙ্ক করতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস, ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস। এখানে অনেক স্টুডেন্টের প্রশ্ন আছে যে স্যার ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটি আলাপ করতে হবে, তারপর হচ্ছে কি উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাসটি আলাপ করতে হবে। এই যে দুইটা জিনিস, এই দুইটাই আমি আপলোড করেছি, অলরেডি আপলোডেড আছে। তুমি যদি উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস ফাহাদ স্যার লিখে সার্চ করো, আমার ভিডিও পাবা। তুমি যদি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে অবস্থান বা ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় তাও আছে। তাহলে আমি কি দেখাতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদেরকে বুঝতে হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, এখন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা হচ্ছে কি, ইলেকট্রন তো অরবিটে ঘোরে, এটা আমরা জানি, কিন্তু ইলেকট্রন যে উপশক্তি স্তর আছে, সাবশেলস আছে, যে অরবিটালস আছে, এই অরবিটালসগুলো হচ্ছে এমন জায়গা যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। এই অরবিটালগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেখানে যাওয়ার আগে আমি বলি কোয়ান্টাম সংখ্যা আসলে 4 ধরনের। নাম্বার 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 2 অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 3 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন তোমাদের ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর অনেকের এটা সিলেবাসের মধ্যে, মানে এখনকার সিলেবাসে এটা না, এটা ইন্টারমিডিয়েটে গিয়ে পড়তে হবে। আর নাম্বার 4 হচ্ছে স্পিন, ঘোরে, ইলেকট্রন ঘোরে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। এই জন্য এটার নাম হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা। তো এই যে প্রধান, এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দিয়ে, ম্যাগনেটিক, আর স্পিন এস কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা অরবিটালের শক্তি যাচাই করা হয়, এবং সেই শক্তির ভিত্তিতে ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং এর পরে সে বেশি শক্তি সম্পন্ন স্তরে যায়। আর এই যে এল এর মান হচ্ছে 0 থেকে n-1 এর মধ্যে। তোমাদের এখন অনেক প্রশ্ন তৈরি হবে, স্যার কি বলতেছেন এগুলা? আমি এগুলো অলরেডি ডিসকাস করেছি। তোমরা যদি কোয়ান্টাম সংখ্যা লিখে একটা সার্চ দাও, ফাহাদ স্যার লিখে, আমার ভিডিও তুমি পাবা। সেখানে আমি সম্ভবত 40 মিনিটের মতন একটা ভিডিও দিয়েছি, শুধু এগুলা নিয়ে বলেছি। তাহলে এখন অরবিটাল এর নামকরণ হয়েছে, এই দুইটা হিসাব করে আমি শক্তি হিসাব করব, তখন আমি বলবো হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তো এস মানে শার্প, পি মানে প্রিন্সিপাল, ডি মানে ডিফিউজড, এফ মানে ফান্ডামেন্টাল, তীক্ষ্ণ, প্রধান, পরিব্যাপ্ত। মাঝখানে কি একটু ডিস্টার্ব হইল নাকি? সরি,
আহ, এখন ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমি আমি সরি দেখতে পাচ্ছিলাম না। 1500 জনের মধ্যে এখন 1200 জন আছে। তার মানে মাঝখানে ডেফিনেটলি একটা প্রবলেম হয়েছে। আই এম সো সরি, এটা আসলে চেক করতে পারিনি। ওকে, আমি একটু চেক করে নিই। ওকে, হ্যাঁ, 1200 জন আছে। আচ্ছা, আমি দুঃখিত। ওকে, নাও ইটস ক্লিয়ার আই থিঙ্ক। আচ্ছা, সো আমি যেটা চাই তোমাদের আসলে মাঝখানে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এরকম হয়। পারফেক্ট নাও, থ্যাংক ইউ। তোমাদের নামগুলো আমি নিতে পারছি না আসলে, এত দ্রুত কমেন্ট আসছে। এই যে মুনমুন মাহফুজ, জুমা আক্তার, নূরজাহান শাহিদ, ফিরাতুল ইসলাম সিয়াম, কাউসার আলম, থ্যাংক ইউ, জাবেদ, সিকান্দার মিয়া, কামরুন নাহার, এভরিবডি যারা এখন দেখছো। ওকে, তোমাদের নামগুলো আমি নিতে পারছিলাম না। এনিওয়েজ, কারণ হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আগে বোঝার দরকার। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যখন লিখি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6x 6d 7s 7p 8s। এই জিনিসটা ডেফিনেটলি তোমাদের জানা আছে, তাতে কোনো সন্দেহ নাই। মানে আমি কনফার্ম যে তোমরা এটা অ্যাটলিস্ট জানো, এটা জানো। এখন আমি যদি এটাকে দেখাই যে এটা আসলে কিভাবে হিসাব করতে হয়, তাহলে আমি এইভাবে চিন্তা করি। ফার্স্টে কি আসে? 1s, তাহলে আমি কি লিখব? 1s2 2s2, তারপরে 2p6 3s2 2p6 3s2, তারপরে 3p6 4s2 3p6 4s2 3d10 4p6 5s2 3d10 4p6 5s2 4d10 5p6 6s2 5p6 6s2। এটা হচ্ছে 4f14 5d10 6p6 7s2 5f14 6d10 7p6 8s2। এটা নিঃসন্দেহে তোমাদের জানা আছে, কারণ ক্লাস 10-এ বা 9-এ যাই হোক না কেন, প্রত্যেকটা স্কুলের টিচার যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটা ব্যাখ্যা করেছেন বলে আমার বিশ্বাস। এখন এই যে বিষয়টা ব্যাখ্যা আছে এখানে, এই বিষয়টার মধ্যে একটু মাথায় রাখতে হবে যে এই যে জিহাদুল ইসলাম, তুমি লিখেছ আই এম ফ্রম নোয়াখালী, প্লিজ হায়ার ম্যাথ ক্লাস নেন। এটা কি আসলে কমেন্ট করার মতন কিছু হইল? আমি তো বলে দিয়েছি আজকে কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পড়াবো, এর মাঝখানে এই ধরনের কমেন্ট করা তো উচিত না, ঠিক না। যা প্রয়োজন, যখন প্রয়োজন, যেটা যেই সময়টাতে ফোকাস করা হচ্ছে সেটা ফোকাস করতে হবে। এখন এটার ক্ষেত্রে আমরা কি করি? এখন অনেক স্টুডেন্টের প্রশ্ন হচ্ছে যে স্যার, যখন কপারের ইলেকট্রন বিন্যাস আমরা লিখি তখন একটা চেঞ্জ আছে, কীরকম? আমরা লিখি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s 3d। এখন এই বিষয়টা তোমাদের কাছে একটু ক্লিয়ার করি। 4s এবং 3d এর মধ্যে তোমাদের জানা উচিত যে 4s এর শক্তি
3D এর চেয়ে কম। বলে স্যার এটা কি কথা, 4s এর শক্তি 3D এর চেয়ে কম? এটা বইয়ে একদম ব্যাখ্যা করা আছে যে 4s এর যে n প্লাস এল, ওই যে এল, এটার মান হচ্ছে 4 প্লাস 0, আর 3D যেটা, এটার n প্লাস এল এর মান হচ্ছে 3 প্লাস 2 হুইচ ইজ 5। মাথায় রাখো, আমি এটা অলরেডি ব্যাখ্যা করেছি। 3Dর যে শক্তি, অরবিটালের যে শক্তি, সেটা বেশি 4s এর চেয়ে, তাই ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে এবং পরে 3Dতে আসে। তো সেই হিসাবে 29টা মিলাইতে গেলে 2 2 4 6 6 10, 2 12 আর 6 18, পরে 29, তাহলে 11টা দিতে হয়। আমি যখন 4s এ 2টা দিব 3Dতে 9টা দিতে হয়, কিন্তু এইভাবে ইলেকট্রন বিন্যাসটা স্টেবল হয় না, স্থিতিশীল হয় না, এইভাবে স্থিতিশীল হয় না। এই কারণে এই 4s 2 3D 9 মানে অ্যাকচুয়ালি হিসাব করলে ns 2 n-1 d9 এইটা সম্ভব না, এটা পসিবল না। এইভাবে ইলেকট্রন বিন্যাস হবে না। ইলেকট্রন বিন্যাস হওয়ার জন্য এই 2 আর এই 9, 9 আর 2 11 না, এখানে হইতে হবে 1, এখানে হইতে হবে 10, এটা হইতেই হবে। এবং এটা লেখার জন্য বুদ্ধি আছে। লেখার জন্য বুদ্ধি হচ্ছে, আমি লিখব কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6। আমি জানি 4s আগে ইলেকট্রন যায়, কিন্তু 4s পরে লিখতে হবে। 3d10 এরপরে হচ্ছে 4s 1। তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা, এইভাবে লিখবা, সিরিয়াল মেনটেন করে 1s 2s 2p 3s 3p 3d 4s। ইলেকট্রন আগে 4s এ যাবে, কথা সত্য, কিন্তু লেখার সময় 3s 3p 3d একসাথে লিখতে হবে। ক্লিয়ার? সেম থিং কপারের ক্ষেত্রেও হয়। কপারের ক্ষেত্রে কি হয়, তোমরা এই যে জিনিসটা আছে না, এটা প্লিজ খাতায় লিখবা, প্লিজ তোমরা প্লিজ এটা খাতায় লিখবা এবং প্র্যাকটিস করবা। আমার কাছে যারা পড়ে, চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলে আমি পড়াই, মিরপুর 10 অফিসের পরে, তো সেখানে যারা পড়ে এদের প্রত্যেকে আমি অন্তত এইটা অনেকবার করিয়েছি এবং সবাইকে বলেছি যে সম্ভব হলে পর্যায় সারণীর প্রথম 70টা মৌলের নাম এবং ইলেকট্রন বিন্যাস লেখা একটু জেনে রাখা ভালো। এটা প্র্যাকটিস করবাই, ঠিক আছে? এটা প্র্যাকটিস করবা, এটা বলে দিয়েছি। এখন কথা হচ্ছে উত্তেজিত অবস্থায় মৌলের ইলেকট্রন বিন্যাস কেমনে হয়, এইটার ব্যাখ্যা আমি আলাদা করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা দেখে নিও, অথবা আমি তোমাদেরকে ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে লিংক দিয়ে দিব। উত্তেজিত অবস্থায় কি হয়, কোয়ান্টাম সংখ্যা কি। ওকে, প্রশ্ন ঘোলা দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই যে তোমাদের মধ্যে কেউ যদি অনেককে দেখলাম যে তোমরা একটু প্লিজ একজন আরেকজনকে রোশানল করো না। তোমাদের বুদ্ধিটা কি বলেছি, তোমরা এই যে 1200 জন এখন আছো, এই যে তোমাদের যে লাইভ আছে, এই যে কমেন্ট আসতেছে, কমেন্টটাকে সুইপ করে একটু সরায় দাও, তাহলে শুধু এটা আসবে, কোনো কমেন্ট দেখার প্রয়োজন নাই। ঠিক এইভাবে দেখো। ক্লিয়ার? ওকে। একজন প্রশ্ন করেছে, স্যার আমার ভিডিওগুলো কোথায় পাবে? আমার ভিডিওগুলো আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে, আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পাবে। আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে এখন 4,60,000 সাবস্ক্রাইবার। এখানে তুমি ভিডিও সার্চ করলে, ইউটিউবে একটু সার্চ করতে হয়, তুমি পেয়ে যাবা। ওকে, মুছে দেই, এটা মুছে দিলাম। আচ্ছা, এটা যদি মুছে দেই, পরের যে বিষয়টা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা বেসিক,
আমাকে বলো তো যে এই চ্যাপ্টারের আরেকটা বেসিক কি। এখন অনেকে বলবে স্যার এই যে আপনি বললেন, অনেকে বলো তো কি, তাহলে তো বলার জন্য কমেন্ট করতে হবে। আচ্ছা না, কমেন্টের প্রয়োজন নাই। বেসিক জিনিসটা হচ্ছে এটা, আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক পারমাণবিক ভর, এটাকে ইংলিশে কি বলে জানো? এটাকে ইংলিশে বলা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। রিলেটিভ অ্যাটমিক ম্যাস কি জিনিস এটা? আচ্ছা, রিলেটিভ অ্যাটমিক ম্যাস। আচ্ছা, এটা ইংলিশে না লিখে একটু বাংলা লিখে, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। খুব খেয়াল করতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু কার্বন 12। কার্বনের যে পরমাণু আছে, এই পরমাণুর 12 নম্বর আইসোটোপ এর ভরের 1/12 অংশ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক স্টুডেন্টের এটা বুঝতেও প্রবলেম হয়। এটা বোঝার একটা সহজ বুদ্ধি আছে। তুমি যেভাবেই হোক না কেন, যত টেকনিক যা কিছু অ্যাপ্লাই করো না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি জিনিসটা পারফেক্টলি বুঝলা কিনা, দ্যাটস ফ্যাক্ট। এখন আচ্ছা, একটু খেয়াল করো, আপেক্ষিক পারমাণবিক কার্বন 12 ভরে 1/12 অংশ। আর একটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। এবার আসি মজার একটা বিষয়, মৌলের একটি পরমাণুর ভর। আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই C12 ভরের 1/12 অংশ। তোমরা কি জানো এই মানটা যে ফিক্স? এই মানটা যে ফিক্স তোমাদের একটু মাথায় রাখতে হবে। তোমাদের বইয়ের, তোমরা যদি একটু কষ্ট করে যাও, আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে পেজ নাম্বার 51, 51 নাম্বার পেজ। একটু খেয়াল করতে হবে, এই যে C12 পরমাণুর ভরের 1/12 যে অংশ আছে, এই মান কিন্তু ফিক্সড। এটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই যে গ্রাম, এইটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, যেটাকে বলা হয় 1 AMU। এইটারই আরেক নাম হচ্ছে 1 ডাল্টন। এই যে AMU, এটাকে বলা হয় হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। অ্যাটমিক ম্যাস ইউনিট, পারমাণবিক ভরের একক। এই অ্যাটমিক ম্যাস ইউনিটটা ফিক্স। তুমি যখন কোনো একটা মৌলের পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর জানবা, কিভাবে জানবা? তোমাদেরকে একটু বলি যে এখানে দেখা যাচ্ছে, ওকে, অ্যাটমিক ম্যাস ইউনিট AMU 1.66 10⁻⁻24 গ্রাম, এটা ফিক্সড। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, কিভাবে এটাকে আমি মনে রাখবো, এটাকে মনে রাখার বুদ্ধিটা বলি। হ্যাঁ, মনে করো তোমরা 5 জন ফ্রেন্ড নাম্বার 1, ফ্রেন্ড নাম্বার 1, ফ্রেন্ড নাম্বার 2, ফ্রেন্ড নাম্বার 3, তাহলে 4 এবং 5। এই 5 জন ফ্রেন্ডের ভর হিসাব করো, ভর। হ্যাঁ, তার ভর, ফ্রেন্ড নাম্বার 1 যে আমাদের হচ্ছে সবচেয়ে ভালো ফ্রেন্ড, যে অনেক ভালো পড়াশোনা করে এবং অনেক ভালো স্টুডেন্ট, ধরো তাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে নিলাম। তার ভর হচ্ছে 60 কিলোগ্রাম। চিন্তা করো, তার ভর হচ্ছে 60 কিলোগ্রাম।
এখন 60 কিলোগ্রাম ভরের একটা ব্যক্তি, তার ভরের 12 ভাগের 1 ভাগ হচ্ছে 5 কেজি। 5 কেজি। তো ধরো ওর ভর হচ্ছে 5 কেজি, এটা আমার স্ট্যান্ডার্ড। এই যে ব্যক্তি F2, তার ভর মনে করো 40 কেজি। এই যে ব্যক্তি F3, তার ভর মনে করো 35 কেজি। এই যে F4, এ মনে করো একটু খায়, খুব ভালো খাওয়া দাওয়া করে, তার ভর মনে করো একটু বাড়াই দিলাম 75 কেজি। আর আমাদের F5 সবচেয়ে কিউট, হ্যান্ডসাম, দেখতে ভালো, তো ওকে ধরো আমরা দিয়ে দিলাম 55 কেজি। তো মনে করো যে এরকম একটা ভরের হিসাব আছে। তো যে প্রথম হচ্ছে 60 কিলোগ্রাম, ওর 12 ভাগের 1 অংশ হচ্ছে 5 কেজি। তো ওর 5 কেজির তুলনায় এই দ্বিতীয় বন্ধু কত গুণ ভারী? 8 গুণ। 5 8 40। তাহলে ওর পারমাণবিক ভর হচ্ছে 8। ওর পারমাণবিক ভর হচ্ছে 8। তৃতীয় নম্বর যে ব্যক্তি, এই তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে 35 কেজি। তাহলে সে কত গুণ? 7 গুণ। তাহলে এটা হবে 7, 5 7 35। এই যে 75, কত গুণ? 15 গুণ। তাহলে ওর পারমাণবিক ভর 15। তাহলে আমরা কি করছি? আমরা একজনের ভরের 12 ভাগের 1 অংশের তুলনায় আরেকজন কত গুণ ভারী তা হিসাব করছি। এই কারণে মাথায় একটা জিনিস রাখতে হবে, প্রোটন সংখ্যা আর হচ্ছে পারমাণবিক সংখ্যা, এই দুইটার মধ্যে প্রোটন সংখ্যা এটা ফিক্সড থাকে, এটা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা 11 12 13 40 50 75 90 238 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এটা পূর্ণ সংখ্যা নাও হইতে পারে, এটা দশমিক হইতে পারে, এটা হইতে পারে 2.009, এটা হইতে পারে 65.3। তার মানে ওই মৌলটা কার্বন 12 ভরের 1/12 অংশের তুলনায় 65.3 গুণ ভারী। 65.3 গুণ ভারী। আমার এই ফেসবুক লাইভগুলোর উদ্দেশ্য হচ্ছে, আমি অলরেডি ইউটিউবে এই চ্যাপ্টারের উপরে যা কিছু আলাপ করেছি সেখান থেকে কিছু এমন জিনিস আলাপ করতে চাই যাতে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়। তোমাদের যদি ইলাবোরেশন লাগে, আরেকটা কথা বলি, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, এই যে রাত 10:30 বাজে, এখনো 1200 জন স্টিল ফেসবুক লাইভে তোমরা আছো। তোমাদের ভিতরে লেখাপড়ার আগ্রহ আছে, তোমাদের ইন্টারনেট ব্যবহার করার যেই পজিটিভ দিক সেটা তোমাদের মাথায় আছে, এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কিন্তু আমাকে কষ্ট দেয় কোনগুলো জানো? এই যে যখন তোমরা কমেন্ট সেকশনে একজন আরেকজনকে কথা বলো আঘাত দিয়ে, এটা সবচেয়ে খারাপ। এবং সামটাইমস আমার মনে হয় যে আমি আর কখনো ফেসবুক লাইভে আসবো না, কারণ ফেসবুক লাইভে এসে আমি যেটা বোঝাতে চাই, ফেসবুক লাইভে তোমরা 50,000 জন থাকো, তাতে সমস্যা নাই। টেকনিক্যাল আসপেক্ট, এখন টেকনোলজির যুগ, 50,000 কেন 1 লক্ষ মানুষ থাকতে পারে ফেসবুক লাইভে, কিন্তু সেটা হবে পজিটিভ ওয়েতে, সেটা হবে ভালো। কমেন্টের মধ্যে গিয়ে যে এটা চাই ওটা চাই এরকম, ইটস নট গুড। সো তোমরা চেষ্টা করো, তোমাদের এখনই লকডাউন সিচুয়েশন, বাসায় বসে থেকে এই যে এখানে 1200 জন আছো, তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আই ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্যাট সাম অফ ইউ হ্যাজ ড্রপড ইউর HW অন ফিজিক্স চ্যাপ্টার 1। ইংলিশে বলে ফেলেছি। প্রথম অধ্যায়ের উপরে অনেক স্টুডেন্ট আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে তাদের নোট দিয়েছে। আমি যে গত ফিজিক্স লাইভে নোট দিতে বলেছিলাম, অ্যাসাইনমেন্ট করতে বলেছিলাম, অনেকে অ্যাসাইনমেন্ট করেছে। এই যে তোমরা এখন 1200 জন আছো, তোমরা প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই চ্যাপ্টারটার উপরে একটা সুন্দর নোট বানাবা, ইনক্লুডিং এভরিথিং। এমন নোট যেই নোটটা তোমাকে হেল্প করবে। তুমি যখন পরীক্ষার হলে যাবা,
আগের রাতে তুমি যখন রিভিশন করবা, তুমি তোমার নোট খাতা যখন উল্টাবা, তখন তুমি যাতে দেখো আচ্ছা এটা আমি পড়েছি, ওকে ওকে। তুমি যখন উল্টা যাবা তখন তোমাকে সে মেমোরাইজ করাবে, তখন তুমি তোমার নিজের হাতের লেখা নিজের নোট দেখে নিজেকে কনফার্ম করে পরীক্ষার হলে ঢুকবা বেস্ট অ্যান্সার দেওয়ার জন্য। 100-তে 100 পাইতে হবে কেমিস্ট্রিতে। এখন অনেকে বলবে স্যার কেমিস্ট্রিতে তো 100 দেয় না, একটু মাথা থেকে সরাও। 100-তে 100 মানে 100% কনফার্ম রাইট অ্যান্সার দিয়ে পরীক্ষার হল থেকে বেরোতে হবে। এমসিকে একটা ভুল করা যাবে না। এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি পড়তে পারো তাহলে লাভ হবে। ওকে, তোমরা সবাই চ্যাপ্টার 3 এটার উপরে বেস্ট লেভেল একটা নোট বানাবা। নোট বানিয়ে সুন্দর করে আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে দিবা অথবা আমাকে দিবা, আমি দেখব। এবং তোমার নোট দেখে অনেকে হয়তো ইন্সপায়ার্ড হবে, তবে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আরেকজনের নোটের উপরে নির্ভরশীল হয়ে যাও। এটা আরেকটা খারাপ জিনিস। সবাই দেখি যে পড়ার আগেই নোট চায়, অমুক চ্যাপ্টারের নোট দাও, অমুক চ্যাপ্টারের নোট দাও। কেন? তুমি আগে নিজে চেষ্টা করো। যারা নোট তৈরি করেছে সে তো নিজে চেষ্টা করে করেছে, তো তুমি ওইটা দেখে একটা আইডিয়া নিয়ে তোমার নোট তুমি বানাও, এইটা কাজে দিবে। আগামী ফেসবুক লাইভ পরশুদিন বৃহস্পতিবার ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি, রাত 9টায় বায়োলজির 4 নম্বর চ্যাপ্টার জীবনী শক্তির এটিপি, সালোক সংশ্লেষণ, সবাত শ্বসন এগুলো নিয়ে আসব। তোমাদের মধ্যে অনেকেরই প্রবলেম আছে এটা নিয়ে, আমি জানি। আর এই যে অনেকে বলেছে কিভাবে দিব, তোমরা জানো যে আমাদের স্কুলের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা দিতে পারো। এবং তুমি দেখো যে আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট ভালো, তবে তোমাদের ভিতরে একটা কোয়ালিটি গ্রো করতে হবে। প্লিজ প্লিজ ফেসবুকের ভালো ব্যবহারটা করো। আর পৃথিবীতে ফেসবুকটাই সব না, আর অনেক কিছু আছে। মাথাটা আর ব্রেনটাকে একদম ফেসবুকের মধ্যে ঢুকায় রাখলে কিন্তু হবে না। তোমার কাছে ইন্টারনেট আছে, তোমার লেখাপড়ার সময় যদি কোনো কিছু জানতে মনে চায়, গুগলে যাবা, একটু লেখো, সার্চ করো পৃথিবীর অন্য কোথাও কি আছে, একটু আর্টিকেল পড়ো। হঠাৎ করে একটা প্রবলেম হলেই গ্রুপে আইসা একটু জিজ্ঞেস করে দিও না যে একটু আমাকে বলো তো এটা কি। তার আগে একটু নিজে চেষ্টা করো। আমার মনে হয় যে এটা বেটার হবে। আর অনেক অনেক থ্যাঙ্কস তোমরা যারা এই ফেসবুক লাইভটাতে আছো। তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদেরকে একটু ড্রাইভ দিতে পারি তোমাদের লেখাপড়াটাকে সামনে নেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আরও বড় যখন হবা, প্রফেশনাল লাইফে যখন যাবা, ডু সামথিং বেটার ফর দিস কান্ট্রি, ডু সামথিং বেটার ফর দিস কান্ট্রি। হ্যাঁ, আমাদের দেশে এই যে এখন বৃষ্টি হচ্ছে, ঢাকা শহরে প্রচুর জলাবদ্ধতা, এটার দোষ কেবল আমাদের। ওই যে আমরা চিপসের প্যাকেট, বোতল, ওয়ান টাইম গ্লাস, ডাবের খোসা, প্লাস্টিক, যা মন চায় সব রাস্তায় ফেলে দেই। ফেলে দেওয়ার পরে এরপরে যখন আমরাই হচ্ছে এগুলার নিচে ডুব দেই, তখন আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, আহা ঢাকা শহরটা ডুবে গেল, আহারে সরকার। হু ইজ গভর্নমেন্ট? ইউ পিপল আর দ্য গভর্নমেন্ট। সুতরাং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আগামী নেক্সট ক্লাস I'm coming with chapter 4, biology chapter 4, Thursday 9 p.m. Allah Hafiz.